হ্যালো ওয়েব ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। প্রিয় শ্রোতা, দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুনছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক বিশেষ ফোনো লাইভ অনুষ্ঠান হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 20 মে 2025 খ্রিস্টাব্দ, 6 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। আমাদের স্টুডিওর ঘড়ির সময় বেলা 3টা 30 মিনিট। দূরের ও কাছের যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রিয় কল ইন লাইভ হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো ওয়েব ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রচারিত হচ্ছে রেডিও লোকবেতার FM 99.2 থেকে। আমাদের আজকের বিষয় দুর্যোগ ঝুঁকির আসে তরুণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ও নেতৃত্ব। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টিমের পক্ষ থেকে। আজ আমরা হাজির হয়েছি অনুষ্ঠানের 3য় পর্ব নিয়ে। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল 21 মে বুধবার একই সময়ে একই তরঙ্গে। উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সালমান। প্রিয় শ্রোতা, আজ শুনছেন অনুষ্ঠানের 3য় পর্ব। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে। রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে লোকবেতার FM 99.2 থেকে। আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল বিকাল 3:30টায়। এই অনুষ্ঠান চলাকালীন 01959438545 নম্বরে ফোন করে ঘূর্ণিঝড় বিষয়ে প্রশ্ন করতে পারবেন। লোকবেতার FM 99.2 ফেসবুক পেজে লগ ইন করেও সরাসরি অনুষ্ঠানটি শুনতে পারবেন। শ্রোতামণ্ডলী, মনে রাখবেন আজকের পর্বটি আপনাদের জন্য পুনঃপ্রচারিত হবে আগামীকাল একই সময়ে একই তরঙ্গে। এই আলোচনার পুরো অংশ জুড়েই থাকবেন প্রিয় শ্রোতা আপনারাই। আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি আপনাদের করা অসংখ্য প্রশ্নের মধ্য থেকে নির্বাচন করা হবে সেরা প্রশ্নটি। আর হ্যাঁ, একজন সেরা প্রশ্নকর্তা পাবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। আপনার প্রশ্নের উত্তর দিতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জনাব জাকির হোসেন মিরাজ, টিম লিডার, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বরগুনা, এবং সজীব হোসেন, উপযুব প্রধান, স্বেচ্ছাসেবক প্রশিক্ষক, যুব রেড ক্রিসেন্ট ইউনিট বরগুনা। ধন্যবাদ প্রিয় অতিথি, আপনাদেরকে আজকের পর্বে অতিথি হিসাবে যুক্ত থাকার জন্য। প্রিয় শ্রোতা, আমরা প্রথমেই চলে যাব আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি জনাব জাকির হোসেন মিরাজের কাছে। আমরা প্রথমেই স্বেচ্ছাসেবকদের কার্যক্রম সম্পর্কে জানতে চাই। জনাব জাকির হোসেন মিরাজ, আপনার কাছ থেকে। ধন্যবাদ সালমান, ধন্যবাদ লোকবেতার FM 99.2। আজকে আমরা স্টুডিওতে সমবেত হয়েছি ঘূর্ণিঝড়ের অতি প্রকৃতি, ঘূর্ণিঝড় দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কাজ হচ্ছে দুর্যোগে আগাম সতর্কতা সংকেত প্রচার করা। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আমাদের উপকূলের বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা এই এলাকার উপরে আঘাত হানে। এখানে সরকারি হিসেবে
প্রায় 5 লক্ষাধিক লোক মৃত্যুবরণ করে এবং বেসরকারি হিসেবে এর সংখ্যা দ্বিগুণ। ওই সময় পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা না থাকার কারণে এই জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। তৎকালীন ইন্টারন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ক্লাস হেগস্ট্রম বাংলাদেশের উপকূলভাগ পরিদর্শন করেন এবং তিনি দেখেন যে উপকূলের মানুষ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা আগাম সতর্কতা সংকেত না জানার কারণে এই জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে এবং তিনি আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশনের কাছে সুপারিশ পেশ করেন যে স্থানীয় জনগোষ্ঠীর মাধ্যমে যে স্বেচ্ছাকর্মীরাই পারে দুর্যোগে আগাম সতর্কতা সংকেত প্রচারের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং দুর্যোগের আগে, দুর্যোগের সময়, দুর্যোগ পরবর্তী সময় প্রয়োজনীয় যে প্রস্তুতিমূলক কাজগুলো যদি যথাসময় করা সম্ভব হয় সেক্ষেত্রে তাইলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি 72 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং পরবর্তী সময় বাংলাদেশ সরকার যৌথভাবে এই কার্যক্রমকে অনুমোদন দেয় এবং এই কার্যক্রমটি সেই থেকে চলে আসছে এবং বাংলাদেশের প্রায় 42টি উপজেলায় এই সিপিপির কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলা, বরগুনা জেলা সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা এবং এই 4টা উপজেলায় আমাদের কার্যক্রম বিস্তৃত রয়েছে। আমাদের সিপিপির কার্যক্রম বিভাজন রয়েছে 5টি বিভাগ। 5টি বিভাগের মধ্যে রয়েছে সংকেত, আর্লি ওয়ার্নিং যে ডিপার্টমেন্ট, এখানে 4 জন স্বেচ্ছাসেবক থাকেন, 2 জন নারী 2 জন পুরুষ। উদ্ধার, এখানে ওই 2 জন নারী 2 জন পুরুষ। আশ্রয়, প্রাথমিক চিকিৎসা, সাহায্য, এই 5টা বিভাগ এখানে বিভাজন করা রয়েছে এবং স্ব বিভাগ তাদের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, রেড ক্রিসেন্ট, জেলা উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ফায়ার সার্ভিস, এদের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করে আসছে। তা আমাদের এখানে যে বিভাজন অনুযায়ী যে আমরা যদি বলি যে আগাম সতর্কতা সংকেত প্রচারের পরে বিভিন্নভাবে, যেমন ধরেন 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত, 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত মানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এই সংকেত বিভাজনের মাধ্যমে মানে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি বিশ্লেষণ করা হয়ে থাকে। 3 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, এর মানে এই যে ঘূর্ণিঝড়টি আসতে পারে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, এর মানে এই যে ঘূর্ণিঝড়টি বন্দরকে আঘাত করতে পারে, ঝমকা হওয়ার সম্মুখীন এবং এই সময়ে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে, সভা সমাবেশ করতে হবে, ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে হবে এবং এই 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিলে একটি সাংকেতিক পতাকা, লাল এবং কালো কাপড়ের কালো রঙের একটি সাংকেতিক পতাকা উত্তোলন করতে হবে। এই 4 নম্বর সতর্ক সংকেতের সময় প্রতিটি নাগরিক, প্রতি ডিপার্টমেন্ট, স্থানীয় সরকার, সরকারি বেসরকারি প্রশাসন, সব ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্টের প্রয়োজনীয় যে প্রস্তুতিমূলক ব্যবস্থা তার এই সময়টা নিতে হবে, কারণ এরপরে যদি সংকেত বৃদ্ধি পায় তখন তার সভা সমাবেশ করা সম্ভব হবে না। এরপরে রয়েছে 5 নম্বর বিপদ সংকেত। 5 নম্বর বিপদ সংকেতের মানে হচ্ছে একটা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় উপকূলের বন্দরে আঘাত করতে পারে এবং এক্ষেত্রে মেগাফোনের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে এবং 5 নম্বর বিপদ 5, 6, 7 দুটোটাই বিপদ সংকেত এবং একই মাত্রার ঘূর্ণিঝড়, কিন্তু গতিটা কোন দিকে, ডিরেকশনটা কোন দিকে, সেজন্যই এটাকে 5, 6, 7 করা হয়েছে। যেমন 5 নম্বর বিপদ সংকেত বন্দরের পূর্ব দিক
বন্দরে আমাদের পায়রা ও মংলার দিকে পূর্ব দিক, আর কক্সবাজার চিটাগংয়ের দিকে দক্ষিণ দিক। ঠিক অনুরূপভাবে 6 নম্বর বিপদ সংকেত যদি দেওয়া হয়, সেই ঘূর্ণিঝড়টি মংলা এবং পায়রা বন্দরের পশ্চিম দিক এবং চিটাগং এবং কক্সবাজার থেকে উত্তর দিক। তা আমরা যারা এই বরগুনা বেল্ট, এই পায়রা এবং মংলা বন্দরের এলাকায় অবস্থান করতেছি, আমরা এইটাই অনুসরণ করব এবং অন্যটাও স্মরণে মানে পর্যবেক্ষণে রাখব। এই 7 নম্বর বিপদ সংকেতটা হচ্ছে বন্দরের উপর দিয়ে বা অতি নিকট দিয়ে মাঝারি ধরনের ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। এই 5 নম্বর 5, 6, 7 বিপদ সংকেতের সময় একটি ওই আগের 4 নম্বর বিপদের সময় যে একটি পতাকা টানানো হয়েছে, তার সাথে আরও একটি পতাকা উত্তোলন করতে হবে এবং সেক্ষেত্রে মেগাফোন এর মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। প্রয়োজনীয় এবং দূর যে বেড়িবাঁধের বাইরে যারা থাকে, দূর চরাঞ্চলে যারা থাকে, তারা এই সময় নিরাপদ আশ্রয়ে চলে আসবে। পাশাপাশি বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবতী মা, শিশু এই বিপদ সংকেতের সময় নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসবে। এবং এরপরে 8, 9, 10 মহাবিপদ সংকেত, ঠিক 5, 6, 7 বিপদ সংকেতের মতোই এটার তীব্রতা, বাতাসের তীব্রতা একটু বেশি। এবং এই 8 নম্বর মহাবিপদ সংকেতটা হচ্ছে বন্দরের পূর্ব দিক, 9 নম্বর মহাবিপদ সংকেত বন্দরের পশ্চিম দিক, আর 10 নম্বর মহাবিপদ সংকেত হচ্ছে বন্দরের উপর বা অতি নিকট দিয়ে। এবং এই মহাবিপদ সংকেতের সময় মেগাফোনের পাশাপাশি হ্যান্ড সাইরেনের বাজিয়ে মানুষকে সচেতন করতে হবে। এই সময় আর কেউ আর বাইরে থাকবে না, সবাই নিরাপদ আশ্রয়ে থাকবে, কারণ মহাবিপদ সংকেতের সময় বাইরে থাকা ঝুঁকিপূর্ণ। এটি হচ্ছে কাজ। এছাড়াও দুর্যোগে আমাদের যে সংকেত, যে 5টি বিভাগ রয়েছে, উদ্ধারকারী স্বেচ্ছাসেবক, আমরা দেখেছি সিডরের সময় 6 মাস পর, 1 বছর পরে আমরা লাশ খুঁজে পেয়েছি, কারণ উদ্ধার তৎপরতা আমাদের দুর্বল ছিল, সীমিত ছিল, যার ফলে আমরা এই লাশ উদ্ধার করতে পারি নাই। সেই জন্য উদ্ধার তৎপরতা বেড়িবাঁধের বাইরায় দূর চরাঞ্চলে যে সকল মানুষ বসবাস করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আবার আশ্রয়কারী স্বেচ্ছাসেবক যারা আশ্রয়কেন্দ্রে শ্রেণী বিভাজন অনুযায়ী বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু, গর্ভবতী মা, তাদের আশ্রয়ের ব্যবস্থা করবে। এবং পাশাপাশি এই এখানে প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা আছে কিনা, পানির ব্যবস্থা আছে কিনা, লাইটের ব্যবস্থা আছে কিনা, এগুলো কিন্তু আশ্রয়কারী স্বেচ্ছাসেবকদের দায়িত্বের মধ্যে বর্তায়। কিন্তু পাশাপাশি তারা কিন্তু সংশ্লিষ্ট যে স্কুল বা সাইক্লোন ব্যবস্থাপনা কমিটির সাথে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব রেড ক্রিসেন্ট, বিভিন্ন অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমন্বয়ের মাধ্যমে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। এরপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসা। দুর্যোগকালীন অনেক সময় দেখা যায় দিকবিদিক ছোটাছুটি করার সময় হতাহত হতে পারে। সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা, প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক চিকিৎসা স্বেচ্ছাসেবকরা সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দিয়ে থাকেন। এছাড়া রয়েছে সাহায্য বা ত্রাণ বা রিলিফ যেটাই বলি। তো সেক্ষেত্রে এই ওরকম ত্রাণ তৎপরতার দায়িত্ব সিপিপির স্বেচ্ছাসেবকদের ওইরকম অফিসিয়ালি না থাকলেও স্থানীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের সাথে সহযোগিতার ভিত্তিতে শুকনো খাবার, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারে। এই হচ্ছে আমাদের এক স্বেচ্ছাসেবকদের মূল কার্যক্রম। এছাড়াও অনেক সামাজিক কর্মসূচিতেও সিপিপি স্বেচ্ছাসেবকরা ভূমিকা রাখতে পারে। আমাদের বরগুনা সদর উপজেলার 146টি ইউনিট, প্রতিটি ইউনিটে 20 জন করে স্বেচ্ছাসেবক, এর মধ্যে 10 জন নারী আর 10 জন পুরুষ। এই প্রতিটি বিভাগে আমাদের 2 জন নারী, 2 জন পুরুষ রয়েছে। সেই হিসাবে 20 জন স্বেচ্ছাসেবক, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক। অতি সম্প্রতি প্রতিটি স্বেচ্ছাসেবকের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণ, রেইনকোট, গামবুট, হার্ড হ্যাট, উদ্ধার সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে এই যে বললেন যে প্রতিটি ইউনিটে 20 জন করে স্বেচ্ছাসেবক রয়েছে, এরা মূলত কী ধরনের কাজ করে থাকে?
আমাদের 146টা ইউনিট, প্রতিটি ইউনিটেরই স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন করা থাকে। যেমন উদ্ধার সংকেত বিভাগের দায়িত্ব হচ্ছে সংকেত পতাকা উত্তোলন করা, মেগাফোন মাইকে সংকেতে বার্তা প্রচার করা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রশাসন স্বেচ্ছাসেবক যে গ্রুপ রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখা, এবং আমাদের উদ্ধারকারী, আগেই বলেছি, উদ্ধারকারী স্বেচ্ছাসেবক, প্রাথমিক চিকিৎসা, আশ্রয়কারী স্বেচ্ছাসেবক, সাহায্যকারী স্বেচ্ছাসেবক, এরা যার যার দায়িত্ব সরসা পালন করে, আবার সবাই মিলেই সবটা কাজ করে। এটা আমার উদ্ধারের কাজ, আমি অন্য কাজে যাব না, আবার আমার আশ্রয়ের কাজ, আমি উদ্ধারে যাব না, অর্থাৎ সবাই মিলেই সবাই কি সব কাজ যখন যেটা দরকার হয় তখন সেটা সবাই ভাগাভাগি করে পালন করে। জি, ধন্যবাদ জনাব জাকির হোসেন মিরাজ, সিপিপি টিম লিডার, বরগুনা সদর। এ পর্যায়ে সজীব হোসেন, স্বেচ্ছাসেবক, যুব রেড ক্রিসেন্ট, বরগুনা ইউনিট। আপনার কাছ থেকে জানতে চাই, আমরা জানি যে সিপিপির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি রেড ক্রিসেন্টেও যুব সদস্য রয়েছে। এই যুব সদস্যরা দুর্যোগ মোকাবেলায় যুব সদস্যরা কী ধরনের ভূমিকা পালন করে থাকে সে বিষয়টি সম্পর্কে যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ লোকবেতার FM 99.2কে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে। বাংলাদেশে আমরা জানি যে এখন ঘূর্ণিঝড়ের মৌসুম চলমান রয়েছে। গত বছরেও এই সময়েই ঘূর্ণিঝড় রেমাল আঘাত করেছিল এবং এখনও মে মাসের শেষের দিকে আমাদের ঘূর্ণিঝড়ের মৌসুম চলছে এবং সামনে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। তো এই উপযুক্ত একটা সময় এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আরও একজন উপস্থিত রয়েছেন, জনাব জাকির হোসেন মিরাজ কাকা, যিনি সিপিপির টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা জানি যে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ এলাকা এবং দক্ষিণাঞ্চল বেশিরভাগ ঘূর্ণিঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত হয়। তো এই এলাকার যারা যুব সমাজ রয়েছে তারা প্রতিনিয়ত এই সকল ঘূর্ণিঝড় মোকাবেলায় এই অঞ্চলের মানুষের জন্য কাজ করে থাকে। আমরা যদি ঘূর্ণিঝড়ের কাজটাকে 3 ভাগে ভাগ করতে যাই, 3 ধরনের কাজ আমরা লক্ষ্য করি। যেমন ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড়ের পরে। তো ঘূর্ণিঝড়ের আগে যে সকল কাজগুলো থাকে আমাদের স্বেচ্ছাসেবকদের, সেগুলো সারা বছরই আমাদের জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে, যেগুলো আমরা বিভিন্ন কমিউনিটিতে মানুষদের প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের সচেতন করার লক্ষ্যে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে আমাদের রেড ক্রিসেন্ট দল থাকে। সেই দলটাকে আমরা প্রতি বছর প্রাথমিক চিকিৎসা এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দিয়ে থাকি, যার ফলে তারা স্থানীয়ভাবে আমাদের স্বেচ্ছাসেবকদের বাহিরেও তারা যাতে তাদের কমিউনিটিতে, তাদের পরিবারে, তাদের এলাকা ভিত্তিক অর্থাৎ তারা ভূমিকা রাখতে পারে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন বৃক্ষরোপণ, বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকার বেড়িবাঁধ বা সেইগুলোর তথ্য সংগ্রহ করা, শেল্টার যতগুলো রয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করা, সেগুলোর তথ্য হালনাগাদ করা, এবং আমাদের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শেল্টার রয়েছে, এই শেল্টারগুলো অনেক সময় মেরামতের ব্যবস্থা করা হয়। এরপরে যখন ঘূর্ণিঝড়ের মৌসুম চলে আসে বা ঘূর্ণিঝড় চলমান থাকে, সেই ক্ষেত্রেও আমাদের স্বেচ্ছাসেবকদের ব্যাপক একটা ভূমিকা থাকে, যেটা আমরা বিগত দিনেও বরগুনাতে দেখেছি যে বরগুনার যুব সমাজ বা স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে এই সকল ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করে থাকে। যেমন কোনো ধরনের ঘূর্ণিঝড় যদি বঙ্গোপসাগরে তৈরি হয় এবং পূর্বাভাস পাওয়া যায় যে ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে এবং তার একটা সময়সীমা বেঁধে দেওয়া হয় আবহাওয়া অধিদপ্তর থেকে, তো সেই জায়গা থেকে যখনই এই ধরনের পূর্বাভাস আমরা পেয়ে থাকি, আমাদের ডেডিকেটেড স্বেচ্ছাসেবক টিম রয়েছে যারা ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করে থাকে। সংকেত পাওয়ার পরপরই আমরা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি প্রস্তুতি মিটিং করে থাকি এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখি, তাদের নির্দেশনা অনুযায়ী তাদের সাথে সমন্বয় করে, এবং আমাদের জাতীয় সদর দপ্তরের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা সংকেত প্রচার করি একদম কমিউনিটি পর্যায়ে। যেই সকল জায়গাগুলোতে মানুষ বেশি ঝুঁকিপূর্ণ থাকে, বেড়িবাঁধের বাহিরে, নদীর তীরবর্তী এলাকায়, সেই সকল জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা মাইকিং করে, মেগাফোনের মাধ্যমে বা সাইরেন বাজিয়ে তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সংকেত প্রচার করে, যাতে ঘূর্ণিঝড়ের যে আঘাত করার সময়টা, এই সময়টাতে মানুষজন নিরাপদ আশ্রয় গ্রহণ করতে পারে। এই ছিল আমাদের
প্রাথমিক পর্যায়ের কাজ। এরপরে হচ্ছে যখন এটি আরও বেশি ঘূর্ণিঝড় কাছাকাছি চলে আসে এবং বিপদ সংকেত চলমান থাকে, তখন কিন্তু আমরা আসলে একদম লোকাল পর্যায়ে নেমে মানুষকে, অসহায় বা বৃদ্ধ, বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যাদেরকে আমরা বলে থাকি, সেই সকল মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো আমরা কাজগুলো করে থাকি। আশ্রয়কেন্দ্রে ব্যবস্থাপনার জন্য আমাদের ভলান্টিয়ার টিম থাকে। আশ্রয়কেন্দ্রে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা থাকে, যেমন হচ্ছে নারী পুরুষ আলাদা থাকা, গর্ভবতী নারী যদি থাকে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা, দুগ্ধদানকারী মায়েদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা করা। এরপরে হচ্ছে সেখানে আলোর ব্যবস্থা করা, অর্থাৎ যে সকল ব্যবস্থাপনা দরকার আমাদের স্বেচ্ছাসেবকদের সাধ্য অনুযায়ী। এবং আমরা জানি যে আমাদের সিপিপির একদম ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে টিম রয়েছে, তাদের সাথেও সমন্বয় করে আমরা কাজগুলোকে ভাগ করে নিয়ে আমরা সেই কাজগুলো করে থাকি। এবং যে সকল মানুষগুলো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয় তাদের মধ্যে শুকনো খাবার আমরা বিতরণ করে থাকি। এই কাজগুলো হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় চলাকালীন। এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আমাদের বেশ কিছু কার্যক্রম করতে হয়, যেটা হচ্ছে আমাদের দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার সাথে সমন্বয় করে আমরা এলাকার ক্ষয়ক্ষতি সেগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট করি, এবং হচ্ছে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যাচাই বাছাই শেষে আমাদের সদর দপ্তরে একটি রিপোর্ট করতে হয়। সেখানের উপর ভিত্তি করে অনেক সময় এই সকল ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা আসে, যার মধ্যে হচ্ছে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, তারপরে হচ্ছে নন ফুড আইটেম, বিভিন্ন ধরনের ফুড আইটেম, এবং হচ্ছে নগদ অর্থের মতো আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতা থাকে, যেগুলো হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবকরা একদম ফ্রন্ট লাইনে থেকে সেই সকল ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ থেকে শুরু করে তাদের হাতে এই সহযোগিতাগুলো তুলে দেওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদের এই কাজগুলো স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে করে থাকে। ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব সজীব হোসেন, স্বেচ্ছাসেবক বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট। আমরা এবার একটি ফোন নিয়ে নিচ্ছি, দেখি কোন বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, শুভেচ্ছা বন্ধু, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম, আমি ইভা বলছি। অসংখ্য ধন্যবাদ রেড ক্রিসেন্টকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আমার একটি প্রশ্ন হচ্ছে জাকির হোসেন মিরাজ স্যারের কাছে, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত এবং সংকেতের অর্থ সম্পর্কে যদি তিনি কিছু বলতেন। জি ধন্যবাদ জনাব ইভা আপনাকে। তিনি জানতে চেয়েছেন ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত এবং এর অর্থ সম্পর্কে। শুরুতে আপনি অবগত করেছেন, তারপরে যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ ইভা তোমার প্রশ্নের জন্য। আমার প্রারম্ভিক আলোচনায় সতর্ক সংকেত সম্পর্কে কিছুটা আলোকপাত করেছি, তারপরেও আমি আলোচনা করতে চাই। সেটি হচ্ছে সংকেত ব্যবস্থা, আমাদের 10টি ব্যবস্থা রয়েছে, সংকেতের 10টি বিভাজন রয়েছে। আবার এই 10টি বিভাজনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সতর্ক সংকেত, একটি বিপদ সংকেত, একটি হুঁশিয়ারি সংকেত, একটি বিপদ সংকেত, আর সর্বশেষ মহাবিপদ সংকেত। সকল সতর্ক সংকেত 2 প্রকার, একটা দূরবর্তী সতর্ক সংকেত আর একটা স্থানীয় সতর্ক সংকেত। আবার হুঁশিয়ারি সংকেত 2টা, একটু হচ্ছে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত আর একটা হচ্ছে স্থানীয় হুঁশিয়ারি সংকেত। আমরা যে 4টার কথা বলছি, 4টি সতর্ক সংকেত মানে সংকেত ব্যবস্থা 4টির কথা বলেছি। এই নদী বন্দরের জন্য কিন্তু 4টি। নদী বন্দরের জন্য 4 নম্বর মহাবিপদ সংকেত, তখন কিন্তু আমাদের সমুদ্র বন্দরের জন্য 8, 9, 10 মহাবিপদ সংকেত দেওয়া হয়। তো সেই জন্য সমুদ্র বন্দরের জন্যটাকে ওই 4 নম্বরকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। তুমি সেই 4টা ভাগে যেমন 1 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত নদী বন্দরের জন্য, 2 নম্বর হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর মহাবিপদ সংকেত। এইগুলো নদী বন্দর। নদী বন্দর মানে আমাদের বরগুনা লঞ্চঘাট যে বন্দরটা আছে, ওইরকম নদী বন্দর যেসব জায়গায় নদী বন্দর, ঢাকা নদী বন্দর, বরিশাল নদী বন্দর, পটুয়াখালী নদী বন্দর, ঝালকাঠি নদী বন্দর, এই নদী বন্দরের জন্য এই 4টা বিভাজন। এই 4টাকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে সমুদ্র বন্দরের জন্য। যেমন 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর মানে কি, সম্ভাবনা রয়েছে। আর 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, অর্থাৎ ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছে, প্রথমটা হতে পারে, দ্বিতীয়টা হয়েছে।
3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এই সতর্ক সংকেত আগে একটা গেছে দূরবর্তী, আবার স্থানীয় সতর্ক সংকেত। স্থানীয় সতর্ক সংকেত মানে ঘূর্ণিঝড়টা আসতে পারে মানে কি, উপকূলের দিকে আসতে পারে, এখন মুভমেন্টটা শুরু করে নাই, ঘূর্ণিঝড়টা ওখানে জায়গায় সৃষ্টি হয়ে ওই জায়গাটা আছে সমুদ্রের কোনো জায়গায়। 3 নম্বরে আসতে পারে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। স্থানীয় হুঁশিয়ারি সংকেত মানে ঘূর্ণিঝড়টা বন্দরের, আমাদের সমুদ্র বন্দরের ক্ষেত্রে বন্দর দমকা হওয়ার সম্মুখীন। এখন এই 4 নম্বর সতর্ক সংকেতের সময় আমরা 1 নম্বর থেকেই আমরা সারা বছরই যেমন আমরা প্রস্তুত থাকি উপকূলের মানুষ। আমরা এই যে এপ্রিল মে অক্টোবর নভেম্বর এবং এখন মে মাস, আমাদের অতি সম্প্রতি যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে অধিকাংশ ঘূর্ণিঝড়ে কিন্তু এই মে মাসে হয়েছে। আবার এপ্রিল মাস 29 এপ্রিল আমাদের চিটাগং বেল্টে যে ঘূর্ণিঝড়টা হয়েছে 29 এপ্রিল। আবার যদি 15 নভেম্বর সিডর দিবস আমাদের নভেম্বর মাসে হয়েছে আমাদের এই বরগুনা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট এইসব এলাকায়। আবার 12ই নভেম্বর 1970 সাল, যেটাকে কেন্দ্র করে আজকে সিপিপি গঠন করা হয়েছে, যে আমাদের জীবন সম্পদ ধ্বংস হয়েছে, সেই 12ই নভেম্বর। অর্থাৎ দেখা যায় ঘূর্ণিঝড়টা এপ্রিল মে অক্টোবর নভেম্বর এই সময়টায় ঘটে থাকে। এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আমি ধন্যবাদ জানাই যে এমন একটা সময়ে প্রেক্ষাপটে, এবং লক্ষ্যপাতারকেও ধন্যবাদ জানাই প্রেক্ষাপটে এমনি ধরনের একটা সচেতনমূলক আলোচনার আয়োজন করেছে। এখন আসছি এই 4 নম্বর হুঁশিয়ারি সংকেতের, স্থানীয় হুঁশিয়ারি সংকেতের সময় একটি পতাকা উত্তোলন করতে হবে, পারস্পরিক যোগাযোগ রাখতে হবে, এবং আমাদের যে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারা সভা করবে। অর্থাৎ পরবর্তী দুর্যোগ যদি বৃদ্ধি পায়, দুর্যোগ যদি বড় গতি মানে তীব্রতা লাভ করে, তখন কিন্তু কে কোন ডিপার্টমেন্ট কার কি দায়িত্ব কর্তব্য সেটা বিভাজন করে রাখতে হবে। এই গেল আমাদের 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত। এখন আসছি 5, 6, 7। 5, 6, 7 একই মাত্রার, একই গতির, একই তীব্রতার ঘূর্ণিঝড়। কিন্তু এটা যদি আমি কল্পনা করি, আমাদের মংলা বা পায়রা বন্দরকে যদি আমি কল্পনা করি, যে আমাদের অতি নিকটে যে বন্দরটি, পায়রা বন্দরের দক্ষিণ দিক থেকে মাঝারি ধরনের একটি ঘূর্ণিঝড় অতিক্রম করবে বা করতে পারে। এখন এই 6 নম্বর বিপদ সংকেত, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি আমাদের মংলা বা পায়রা বন্দরের পূর্ব দিক, যে বন্দরের কথা বলে, আমরা ঘূর্ণিঝড় যদি রেডিও, টেলিভিশনে বার্তা বা আবহাওয়া বার্তা যদি শুনি, তাহলে বুঝতে পারবো যে 5, 6, 7 কখনো দেয় মংলার জন্য 5 নাম্বার দিল, আবার দিল চিটাগাংয়ের জন্য 3 নাম্বার দিল, আবার মংলার জন্য 10 নাম্বার দিল, চিটাগাংয়ের জন্য 5 নাম্বার দিল, এরকম। অর্থাৎ দূরত্বের উপর নির্ভর করে ঘূর্ণিঝড়ের সংকেত ব্যবস্থা বিভাজন করা হয়। এখন আমি 5 নম্বর বিপদ সংকেত যখন পূর্ব দিক থেকে গেল, 6 নম্বর যাবে পশ্চিম দিক দিয়ে, আর 7 নম্বর যাবে উপর বা নিকট দিয়ে। কিন্তু একই তীব্রতার, একই মানে গতির সম্পন্ন যে ঘূর্ণিঝড়টি যদি পশ্চিম বা উপর দিকেও যায়, কিন্তু আমাদের টোটাল বন্দর, সমুদ্র বন্দর সন্নিহিত এলাকার সবাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। কারণ আমরা জানি যে একটা ঘূর্ণিঝড়ের ব্যাস 100 থেকে 1000 কিলোমিটার। তো 100 থেকে যদি 1000 কিলোমিটার হয়, পায়রা বন্দর আমাদের 100 কিলোমিটারের মধ্যেই আমাদের বন্দরটা অবস্থিত। সেক্ষেত্রে আমরা ঝুঁকিতে আসি। তো সেক্ষেত্রে 5, 6, 7 একই মর্যাদার, একই তীব্রতার ঘূর্ণিঝড়, সেক্ষেত্রে আমাদের 2টি পতাকা উত্তোলন করতে হবে। আমরা 4 নম্বরে একটি পতাকাটা উত্তোলন করেছি, 5, 6, 7 আরও একটি পতাকা উত্তোলন করব। এখন এই 5, 6, 7 আমাদের বাড়তি কিছু কাজ রয়েছে। এই সময় 2টো পতাকার টানানোর পাশাপাশি আমরা মেগাফোনের মাধ্যমে, মাইকের মাধ্যমে প্রচার করব। প্রচারের পাশাপাশি সংকেতের সম্পর্কে প্রচার করব,
এবং এই সময় বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবতী মা, শিশু, এই সংশ্লিষ্ট যারা ঝুঁকিতে আছে, যারা মহাবিপদ সংকেত দিলে যাদের পক্ষে মুভ করা সম্ভব হবে না, তাদেরকে আমরা আগেভাগেই এই আশ্রয়কেন্দ্রে জায়গা করে দেব, যাওয়ার জন্য অনুপ্রাণিত করব, উৎসাহিত করব। সেক্ষেত্রে আমরা পাশাপাশি যে আমরা আমাদের এই যে সংশ্লিষ্ট এখানে যুব রেড ক্রিসেন্টের সজীব আছে, আমাদের এখন নতুন নতুন কিন্তু অনেক ইয়ুথ ফোরাম হয়েছে, এই যে বিডি ক্লিন, এরাও কিন্তু দুর্যোগ নিয়ে কাজ করে, সমাজ সচেতন নিয়ে কাজ করে। এদের সাথে আমরা পারস্পরিক যোগাযোগ আমরা রাখবো। মনে রাখতে হবে যে সবাই মিলেই আমরা আমাদের একটা প্ল্যাটফর্ম, সবাই মিলেই আমরা এককভাবে সিপিপি, এককভাবে রেড ক্রিসেন্ট কোনো কিছু করা সম্ভব না। সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা দুর্যোগ মোকাবেলা, সক্ষম দুর্যোগ মোকাবেলা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। পাশাপাশি মহাবিপদ সংকেত 8, 9, 10 আমরা 5, 6, 7-এর বিভাজন যদি করি, 8, 9, 10 একই রকম, কিন্তু ওটার তীব্রতা আরও একটু বেশি, অর্থাৎ বাতাসের গতিবেগ, বাতাসের তীব্রতার উপর নির্ভর করে ঘূর্ণিঝড়টা সংকেতটা বিভাজন করা হয়। 8 যাবে যদি 5 যায় পূব দিকে, 8 যাবে পূব দিকে, 9 যদি যায় পশ্চিম দিকে, আর 7 যদি যায় পশ্চিম দিক দিয়ে, 9 যাবে পশ্চিম দিক থেকে। 5, 6, 7 মিলাইলেই আমরা ছকে বাঁধতে পারলেই আমরা সংকেত ব্যবস্থা বুঝতে পারবো। 10 নম্বর মহাবিপদ সংকেত, এই বিপদ সংকেতটা বন্দরের উপর দিয়ে বা নিকট দিয়ে অতিক্রম করবে। এখন এই 10 নম্বর 8, 9, 10 মহাবিপদ সংকেত যখন দিবে, তখন 3টি পতাকা, আগের যে 2টি পতাকা উত্তোলন করা হয়েছে তার সাথে আরও একটি পতাকা উত্তোলন করতে হবে, 3টি পতাকা উত্তোলন করতে হবে। এই মহাবিপদ সংকেতের সময় মেগাফোনের পাশাপাশি, মাইকের পাশাপাশি আমাদেরকে হ্যান্ড সাইরেন বাজাতে হবে। সাইরেন বাজি পাগলা ঘন্টি যেটাকে বোঝায়, মানুষের মধ্যে করা আতঙ্কের মতোই, যে না এখন আর নিরাপদ জোনের, নিরাপত্তা বলয়ের বাইরে কেউ থাকার কোনো সুযোগ নাই। এবং পাশাপাশি এই সময় সরকারের পক্ষ থেকে যদি ইভাকুয়েশন, অপসারণ নির্দেশনা যদি দেওয়া হয়, মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে জোর করে বাধ্য করা যাবে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য। তো কাজেই আমরা যতটুকু বিভাজন অনুযায়ী, দুর্যোগের তীব্রতা অনুযায়ী আমরা করতে পারি। তো আমরা যদি দেখি 1970, 1999, 91 এর পরবর্তী যে ঘূর্ণিঝড়গুলো বিশ্লেষণ করি, যে সতর্কতামূলক ব্যবস্থা, প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা যত বেশি নেওয়া হবে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে। সেই জন্য একটা স্লোগান আছে, যদি থাকে প্রস্তুতি, দুর্যোগে হবে কম ক্ষতি। তা আসুন আমরা সবাই মিলে দুর্যোগের সংকেত ব্যবস্থা জানি এবং দুর্যোগ সম্পর্কে সচেতন হই। পাশাপাশি আমাদের এই সময়ে যে প্রস্তুতিমূলক, এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা ঘূর্ণিঝড়ের আগে আসলে কি করতে হবে, আগে কি করণীয়। সালমানকে ধন্যবাদ। আগে করণীয়, এখানে সজীবও কথা বলেছে, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া, যন্ত্রপাতি দেওয়া, বিভিন্ন ধরনের তাদেরকে প্রাথমিক যুব রেড ক্রিসেন্টের একটা চমৎকার একটা টিম আছে, ফার্স্ট এইড টিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সিপিপিরও ওরকম 5টা বিভাগ আছে, যেটা আমরা আগে বলেছি। তো ঘূর্ণিঝড়ের আগে আমরা অতি সম্প্রতি প্রতিটি ইউনিটে স্বেচ্ছাসেবকদের মধ্যে ইকুইপমেন্ট দিয়েছি, ব্যাটারি দিয়েছি, রেইনকোট, গামবুট, হার্ড হ্যাট, টর্চ লাইট, এগুলো কিন্তু আমরা বিতরণ করেছি এবং প্রশিক্ষণ চলমান রয়েছে। আমরা মহড়া করি, অর্থাৎ সিমুলেশন যেটাকে বলে। বুঝতে পারছি, এটি আপনাদের সিপিপির পক্ষ থেকে যে কাজগুলো করে থাকেন, কিন্তু যখন সংকেত পায় সেই সময় আসলে সাধারণ মানুষদের কি করণীয়? তো সংকেত পাইলে সাধারণ মানুষের কাজ হচ্ছে আবহাওয়া বার্তা শোনা, রেডিও টেলিভিশনের মাধ্যমে। কারণ এখন কিন্তু মোবাইলেই 1090 একটা আছে, আর ওয়েদার যে একটা বুলেটিন মানে টাচ মোবাইলে, সেখানেও কিন্তু জানা যায় যে ঘূর্ণিঝড়ের কতটুকু, কবে নাগাদ আঘাত করবে, কোন জায়গায় ঘূর্ণিঝড়টা আছে। আরেকটা বিষয় যে আমাদের 22 ব্যালট ল আছে একটা, যেটাকে বলে আমাদের ঘূর্ণিঝড় যখন হয় তখন দেখা যাবে যে পূব দিক থেকে বাতাস আসে, কারণ ঘূর্ণিঝড়টা ক্লক, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে।
এটা আহ্নিক গতি বার্ষিক গতির বিষয়। সেই বিষয়ে ইতিহাসে আমি গেলাম না, সবাই যেহেতু সবাই কম বেশি জানে। এখন এই যদি আমি দেখি যে সেই বাতাস যে দিক থেকে আসে, আমি সেদিক থেকে মুখ করে যদি দাঁড়াই এবং ডান হাতটা আমি সোজাসুজি দিদিকে দক্ষিণ দিকে সম্প্রসারিত করি, তখন দেখা যাবে ঘূর্ণিঝড়ের চোখটা সেখানে অবস্থান করতেছে। ঘূর্ণিঝড়ের চোখ তৈরি, ঘূর্ণিঝড় কেন্দ্রকে ঘূর্ণিঝড়ের চোখ বলে। তো ঘূর্ণিঝড়ের আগে প্রশিক্ষণ দেওয়া, যন্ত্রপাতি বিতরণ করা, মানুষের মধ্যে সচেতন করা, মহড়ার ব্যবস্থা করা, সিমুলেশন যেটাকে বলে, এই আন্তঃযোগাযোগ করা। আমরা আগামী 24 তারিখ একটা প্রস্তুতি, মানে স্বেচ্ছাসেবকদের প্রায় 5 শতাধিক স্বেচ্ছাসেবকদের সমাবেশের প্রস্তুতি নিচ্ছি আমরা সুরঞ্জনায়, এবং সেটা আশা করি যে স্বেচ্ছাসেবকদের মধ্যে সচেতনতা বাড়বে। ধন্যবাদ। জি ধন্যবাদ সজীব হোসেন। আপনি যদি এই প্রশ্নটার সাথে আরেক কিছু যুক্ত করেন যে সাধারণ মানুষের আসলে কি করণীয় দুর্যোগের আগে। আচ্ছা, ধন্যবাদ মিরাজ কাকাকে। কাকা অনেকগুলো বিষয় নিয়েই কথা বলেছে। আমি তার সাথে একটু দু একটা জিনিস যোগ করি, যেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আগে সাধারণ মানুষের, অর্থাৎ আমাদের কমিউনিটি পর্যায়ে বেশ কিছু প্রস্তুতি থাকা দরকার, যেগুলো সাধারণ মানুষ। কথাগুলো শোনার আগে আমরা একটা ফোন রিসিভ করে নিই একটু। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি পাথরঘাটা থেকে বলছিলাম। জি, কে বলছিলেন? পাথরঘাটা থেকে আবু সালে বলছিলাম। জি আবু সালে ভাই, শুভেচ্ছা আপনাকে। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে চাই তাদেরকে। জি, ঘূর্ণিঝড় মানে কি একটু ভাঙ্গে বললে আমরা একটু ভালো বলতাম। আরেকবার যদি প্রশ্নটা একটু বলেন। হ্যাঁ, আরেকবার যদি প্রশ্নটা একটু বলেন। ঘূর্ণিঝড় মানে কি? ঘূর্ণিঝড় মানে কি এই যে যদি ভাঙ্গে বলতো তাহলে আমরা ভালো বলতে পারতাম। জি 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 জি, ধন্যবাদ আবু সালে ভাই, বুঝতে পেরেছি। বন্ধু জানতে চেয়েছেন আসলে ঘূর্ণিঝড় কোনটাকে আমরা বুঝবো, এই বিষয়টি সম্পর্কে যদি জনাব জাকির হোসেন মিরাজ একটু বলতেন। সজীবের বলার পরে সজীব আপনার প্রশ্নটা আমরা একটু নেই, তারপরে এই প্রশ্নটার উত্তর দেবো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে হচ্ছে ঘূর্ণিঝড়ের আগে কমিউনিটি পর্যায়ে বা সাধারণ মানুষের কী ধরনের প্রস্তুতি থাকতে পারে, যেটা হইতে পারে আমাদের ঘূর্ণিঝড়ের যদি কোনো সংকেত পাওয়া যায়, বা যেমন এখনই হচ্ছে আমাদের একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, যেটা এই মাসের শেষের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কমিউনিটি পর্যায়ে মানুষদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকি, যেমন হচ্ছে মাঠে যদি ফসল থাকে আগাম সেটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করা। যে ফসলগুলোকে হচ্ছে আমরা এখন তুলে নিলে হয়তো বা 80% আমাদের রক্ষা পাবে, কিন্তু ওইটা যদি ঘূর্ণিঝড়ে সম্মুখীন হয় তাহলে হয়তো বা আমাদের শতভাগই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই সকল ফসলগুলোকে আমরা আগে ভাগে তুলে ফেলতে পারি। আমাদের হচ্ছে মাছের ঘের যদি থাকে সেগুলোকে হচ্ছে আমরা আগে একটু নেট দিয়ে আটকাই নিতে পারি। আমাদের ঘরবাড়ি নরম থাকলে সেগুলো শক্ত বাঁধন দিয়ে বা রশি দিয়ে টানা দিতে পারি। আমাদের হচ্ছে নলকূপ থাকে অনেক সময়, সেগুলোকে উঁচু স্থানে স্থাপন করতে হয়। আমাদের ঝুঁকিপূর্ণ যদি বেড়িবাঁধ থাকে, অনেক সময় আমাদের বরগুনাতে অনেকগুলো বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আছে, কিন্তু যেটা হয় আমরা সরকারের উপর বা কর্তৃপক্ষের উপর অনেক সময় আমরা বসে থাকি যে তারা কখন এটা মেরামত করবে, কিন্তু এইটা হচ্ছে ওই এলাকার মানুষের জন্য একটা সুরক্ষা কবচ। আমি যেটা বলে থাকি বিভিন্ন জায়গায় যে বেড়িবাঁধ এবং হচ্ছে উপকূলীয় বন, এগুলো হচ্ছে আমাদের জন্য সুরক্ষা কবচ। তো এইগুলোকে রক্ষার জন্য আমাদের নিজেদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা এলাকাবাসীরা মিলে ক্ষতিগ্রস্ত কোনো জায়গাকে আমরা হচ্ছে মেরামত করতে পারি। এরপরে হচ্ছে আমরা সাইক্লোন শেল্টারে যাওয়ার ক্ষেত্রে সেই রাস্তাটা যদি চলাচলের অযোগ্য থাকে সেটাকে আমরা মেরামত করতে পারি, এবং হচ্ছে আমাদের এই সময়টাতে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে দুইটা মৌসুম আমাদের মিরাজ কাকা তার কথার মধ্যে বলেছে, এই দুইটা মৌসুমে আমরা একটু বেশি যদি সচেতন থাকি, বিভিন্ন সময়েই আমরা অনেক সময় হচ্ছে আবহাওয়া সম্পর্কিত ভুল তথ্য পেয়ে আমরা ভুল পথে পরিচালিত হই। তো সেক্ষেত্রে আমাদের সঠিক আবহাওয়া বার্তা পাওয়ার জন্য অনেক সরকারি সোর্স আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। নিয়মিত স্থানীয় রেডিওর মাধ্যমে আমরা আবহাওয়ার খবর শুনতে পারি, স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে বা স্থানীয় যারা দুর্যোগ ব্যবস্থাপনার সাথে যে সকল ব্যক্তিরা থাকে তাদের সাথে এই সময়টাতে হচ্ছে আমরা যদি একটু যোগাযোগ রাখি, তাহলে আমরা সঠিক সময় সঠিক বার্তাগুলো পাবো যে কখন ঘূর্ণিঝড় বা বন্যাপ্রবণ যে সকল এলাকাগুলো রয়েছে কখন বন্যা আসতে পারে। সেই সঠিক সময় অনুযায়ী যদি আমরা পূর্বাভাস পাই, তাহলে কিন্তু আমরা যেই প্রস্তুতির কথাগুলো বললাম সেগুলো আমরা নিতে পারবো এবং
পূর্বের তুলনায় আরও আমরা ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো ঘূর্ণিঝড়? জি ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের আগের যে পূর্ব প্রস্তুতি সে বিষয়ে আমরা শুনলাম। এবারে জনাব জাকির হোসেন মিরাজ, আপনার কাছ থেকে জানতে চাই, আবু সালে আমাদের ফোন করে একটি প্রশ্ন করেছেন, ঘূর্ণিঝড় বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আবু সালে ভাইয়া আপনাকে। ঘূর্ণি তো বুঝতে পারতেছেন, যেটা ঘোরে, আর ঝড় মানে কি বাতাসের একটা চরিত্র, বাতাসের একটা বৈশিষ্ট্য। এখন ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্রের কোনো জায়গায় সূর্যের তাপে ওই এলাকার জলীয়বাষ্প হালকা হয়ে উপরে উঠে যায় এবং শূন্যতা তৈরি করে, ওই জায়গাটা শূন্যতা তৈরি করে, এবং তখন নিকট বা দূরবর্তী ভারী এবং শীতল বাতাস ওই কেন্দ্রে ঘুরতে ঘুরতে কেন্দ্রমুখী হয়, কেন্দ্রে প্রবেশ করে, এবং কেন্দ্রমুখী ওই বায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বলে। জি ধন্যবাদ। আপনার এই ঘূর্ণিঝড়টা কেন হয় এই ক্ষেত্রে একটু বলা দরকার। এই কারণে, যেমন এই সূর্যরশ্মি এই সময়টায়, এই এপ্রিল, মে, অক্টোবর, নভেম্বর এই সময়টায় আমাদের এই সমুদ্রে সরাসরি তাপ দেয়। তাপের কারণে আমাদের সমুদ্রের জলীয় বাষ্প উষ্ণতা বাড়ে, হালকা হয় এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণ। ঘূর্ণিঝড়টি এই। ধন্যবাদ। জি আবু সালে, আপনি আশা করি উত্তর পেয়েছেন, ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে চেয়েছেন, সেটি আশা করি ক্লিয়ার হয়েছেন। প্রিয় শ্রোতা, শুনছেন বিডিআরসিএস কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টিমের পরিবেশনায় রেডিও ফোন লাইভ অনুষ্ঠানের তৃতীয় পর্ব হ্যালো রেড ক্রিসেন্ট। আমরা শুনছি আপনাকে। আমরা নিয়ে নিচ্ছি আরও একটি ফোন কল। হ্যালো, শুভেচ্ছা বন্ধু। হ্যালো, হ্যাঁ শুভেচ্ছা আপনাকে। কে বলছেন, কোথা থেকে? আমি পটুয়াখালী থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করতে পারেন। জি, আমার নাম হচ্ছে নাজমুল, আমি পটুয়াখালী থেকে বলছি। তো প্রশ্ন ছিল যে স্বেচ্ছাসেবকরা যখন কাজ করে দুর্যোগের সময় কাজ করলে তাদের যে সেফটি গিয়ার আর কি, বা তাদের যে নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং এটা সম্বন্ধে জানতে চাচ্ছি। জি ধন্যবাদ বন্ধু আপনাকে। বন্ধু জানতে চেয়েছেন, আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন মাঠ পর্যায়ে, দুর্যোগকালীন আসলে স্বেচ্ছাসেবকদের কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করে থাকেন, এই বিষয়টি সম্পর্কে সিপিপির পক্ষ থেকে জাকির হোসেন মিরাজ আপনার কাছ থেকে। প্রস্তাব। অ্যাকচুয়ালি নিরাপত্তা সবার আগে। আমরা স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার জন্য যে বিষয়টা আমরা সবসময় মাথায় রেখে থাকি, সেজন্য দুর্যোগকালীন সময় স্বেচ্ছাসেবকদের লাইফ জ্যাকেট, গামবুট, হার্ড হ্যাট এই ধরনের সুরক্ষা সামগ্রী দেয়া হয়, এবং এই অতি সম্প্রতি প্রতি বছরই কম বেশি স্বেচ্ছাসেবকদের মাঝে এগুলো বিতরণ করা হয়। তারপরেও আমি বলবো, জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবক কাজ করে থাকে। এই ঝুঁকির কারণে অনেক মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের কলাপাড়ায় শাহ আলম তালুকদার নামে একজন স্বেচ্ছাসেবক, উনি দুর্যোগের সময় ইকুইপমেন্ট, লাইফ জ্যাকেট, মানে পড়া মেগাফোন তার সাথে ছিল। সে কিন্তু ওই খেয়াডুবিতে মারা গেছেন। তৎকালীন বাংলাদেশ রেস্কিউ সোসাইটি, সরকার তাকে ভরণ পোষণের ব্যবস্থা করে, চাকরির ব্যবস্থা করেছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে সুরক্ষার ব্যবস্থা রয়েছে, তারপরেও ঝুঁকি তো রয়েছে, ঝুঁকি তো থাকবে। ঝুঁকি মোকাবেলায় আমরা সবাই সচেষ্ট রয়েছি। ধন্যবাদ সবাই। জি ধন্যবাদ। দেখতে পাচ্ছি মারুফ হোসেন মাহিন আছেন, খাগড়াছড়ি জেলা নিয়ে মতামত চেয়েছেন। গত বছর খাগড়াছড়ির বন্যায় ডুবে গিয়েছিল। মারুফ হোসেন মাহিন, আইসিটি ও মিডিয়া এবং যোগাযোগ বিভাগীয় প্রধান, যুব রেড ক্রিসেন্ট ইউনিট, গইমারা উপজেলা টিম, খাগড়াছড়ি ব্রাঞ্চ থেকে। আসলে এই যে বন্যা বিষয়ে জানতে চেয়েছেন, এই বিষয়ে সজীব হোসেন যেহেতু রেড ক্রিসেন্টের সাথে জড়িত, এই বিষয়টি সম্পর্কে আপনার একটু মতামত চাই। আচ্ছা, ধন্যবাদ মাহারুফ হোসেন মাহিন, যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধি খাগড়াছড়ি থেকে, যে খাগড়াছড়ি জেলা নিয়ে ইনস্ট্রাকশন আশা করছে উনি। আমরা জানি যে বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা হচ্ছে বন্যা প্রবণ এলাকা। এই সকল এলাকায় যখন আকস্মিক বন্যা হয়, সেই আকস্মিক বন্যার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আগাম পূর্বাভাস পাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু
এই কারণে হচ্ছে এই সকল এলাকার যখন আকস্মিক বন্যাটা হয় তখন মানুষকে আসলে পূর্বাভাস দেওয়াটাও খুব সুযোগ হয়ে ওঠে না, এবং সেই এলাকার মানুষজন তাদের যে পূর্ব প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিটাও নিতে পারে না, যার ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়ে থাকে। যেমনটা আমরা দেখেছিলাম গত বছরের সিলেট সুনামগঞ্জে যে বন্যাটা আকস্মিকভাবে হয়েছিল। তো এখন কিন্তু আমাদের বন্যার জন্য একটি পূর্বাভাস কেন্দ্র রয়েছে, যেটা আমরা জানি FFWC বলি আমরা, যে ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিং সেন্টার, যার মধ্য দিয়ে হচ্ছে আমরা যে সকল আমাদের বন্যাপ্রবণ এলাকাগুলো রয়েছে সেই সকল এলাকার জন্য বন্যার আগাম বার্তাগুলো পেয়ে থাকি। তো সেই বিষয়টাকে আপনারা হচ্ছেন যারা রেড ক্রিসেন্টের প্রতিনিধি আছেন, আপনারা এই যে FFWCর যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে একদম বিস্তারিতভাবে দেয়া থাকে যে এই মুহূর্তে যমুনার পানি কত সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে বা কোন পর্যায়ে আছে, এটা কবে নাগাদ বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধি পাওয়ার ফলে বন্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনারা, আমার অনুরোধ থাকবে আপনারা এই ওয়েবসাইটটিতে একটু মাঝে মাঝেই খেয়াল রাখবেন। এখানে যে ওয়ার্নিংটা দেওয়া হয় সেইটাকে যদি আপনারা ফলো করেন, আমার মনে হয় যে বন্যা মোকাবেলায় আপনারা অনেক বড় উপকৃত হবেন। জি ধন্যবাদ। আমরা সংক্ষেপে যাব, অনেক প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, সময় সংক্ষিপ্ত। দেখতে পাচ্ছি মোসাম্মদ ফারজানা, আমিন ইসলাম, আরিফুল ইসলাম আরিফ কমেন্ট করে যুক্ত আছেন। সোহাগ মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্তমানে অনলাইনে দুর্যোগ আসার আগেই দেখা যায় যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে দুর্যোগ বিষয়, এগুলো থেকে আসলে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি এই বিষয়টি জানতে চাইছেন সোহাগ মিয়া। এই বিষয়টি সম্পর্কে জনাব জাকির হোসেন মিরাজ যদি একটু বলেন। দুর্যোগ আসার আগেই আসলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে, এরকম হতে পারে, দুর্যোগ এই হতে পারে সেই হতে পারে, বিভিন্ন ধরনের গুজব যে ছড়িয়ে পড়ে, ভয়ভীতি ছড়িয়ে পড়ে, আসলে এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ। আমাদের আল আমিন ইসলাম, এটি করেছেন সোহাগ মিয়া। হ্যাঁ, সোহাগ মিয়া, ধন্যবাদ ভাই। তো অ্যাকচুয়ালি মিথ্যা তথ্য সকল ক্ষেত্রেই গুজবের একটা বিষয় আছে। সকলে ভিউ বাড়ানোর জন্য ইউটিউবাররা অনেক সময় এরকম মিথ্যা তথ্য দিয়ে থাকে। আর সেক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই, অনেক সময় দেখা যায় যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, অনেক সময় সব ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে আঘাত হানে না। আবার ঘূর্ণিঝড় সেই কেন আঘাত হানে না, অনেক সময় এটা কিন্তু প্রকৃতিগতভাবে বিষয়, যে অর্থাৎ ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে কখনো ক্লান্ত হয়ে যায়, যখন ঘূর্ণিঝড়ের সাথে এই পানি দরকার, বাতাস দরকার। যেমন সিডরে যখন বাতাস পেয়েছে তখন পানিও পেয়েছে, এই পানি এবং বাতাস দুইটা সম্মিলিত জলোচ্ছ্বাসে আমাদের উপকূল কিন্তু ভাসিয়ে নিয়েছে। মানে জীবন প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার কারণে জীবনের ক্ষতি আগের তুলনায় কম হলেও মানে 350-350 মতো মানুষ কিন্তু আমাদের প্রাণ হারিয়েছে, কিন্তু সম্পদের ক্ষতি কিন্তু অনেক হয়েছে। তো তা প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হবে। আরেকটা বিষয় যে আমাদের সিডরের 2008 সালের সিডরের আগে একটা সুনামি অ্যালার্ট দেওয়া হয়েছিল। সুনামি হচ্ছে সমুদ্রের ঢেউ, সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় ও সেখানে মাটির সরে যায়, তখন কিন্তু ওইখানে যে ঢেউটা হয় সেই ঢেউয়ের কারণে ঢেউটা উপকূলে আছড়ে পড়ে, তো তখন এটাকে সুনামি বলে। তো আমরা যেখানে আসছিলাম সেটা হচ্ছে এই উপকূলের এই যে সিডরের আগে একটা সুনামি অ্যালার্ট দিয়েছিল। আমরা কিন্তু দেখেছি যে নবপরিণীতা স্ত্রীকে নিয়ে সাইক্লোন সেন্টারে আসছে, ছোট্ট বাচ্চা, দুগ্ধপুষ্ট বাচ্চা, 1-2 দিন আগে বাচ্চা হয়েছে, এরকম বাচ্চাদের নিয়ে সাইক্লোন সেন্টার আসছে, কিন্তু সেই সময় সুনামি হয় না বা ঘূর্ণিঝড়টা হয় না, বাতাস আঘাত করে নাই, যার ফলে পরবর্তী সময় যে সুনামি হয়ে মানে ঘূর্ণিঝড় হয়েছে তখন কিন্তু মানুষ ওইটাকে বিশ্বাস করতে পারে না করার কারণে যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। সেজন্য ঘূর্ণিঝড় যদি সংকেত, আমরা নিয়মিত রেডিও টেলিভিশন অনুসরণ করব, ইউটিউবারদের মানে ওই সোশ্যাল মিডিয়ার যে বার্তাটা সেটা না শুনে আমরা রেডিও টেলিভিশন শুনবো। আমরা 1090-র যে বার্তা রয়েছে সেখানে এছাড়া টোল ফ্রি একটা নাম্বার আছে 1090, সেখানে কিন্তু বন্যা, ঘূর্ণিঝড়, আপনি কোনটা জানতে চান সেটা কিন্তু ওখানে সরকারের পক্ষ থেকে আপডেট করা হয়। তা আমি মনে করি যে আপনারা এই বিষয়টা অনুসরণ করবেন। কখনো ঘূর্ণিঝড় আঘাত হানবে কি হানবে না, আমরা সংকেত অনুসরণ করব।
ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। আশা করি শখ মিয়া বুঝতে পেরেছেন সিপিপি, রেড ক্রিসেন্ট সহ রেডিও টেলিভিশনের যে সংবাদগুলো প্রচারিত হয় সেগুলো যদি শোনা হয় সেক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়ায় কি আসলো না আসলো সেটিকে গুরুত্ব না দেয়া এবং এই তথ্যগুলো যাচাই বাছাই করে তারপরে আসলে সেগুলো বিশ্বাস করা, বিশেষ করে রেডিও টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখা এবং সিপিপি এবং রেড ক্রিসেন্ট যে প্রচার করে থাকে দুর্যোগ পূর্ব মুহূর্তে সেই তথ্যগুলো আসলে গ্রহণযোগ্যতা হিসাবে নেয়া। আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ ধরে বন্ধুরা ফোন দিচ্ছেন। হ্যালো, শুভেচ্ছা বন্ধু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সজীব হোসেন বলছি পুটকাখালী থেকে। জি। রেড কিচেনকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ। আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো ঘূর্ণিঝড় চলাকালীন কি কি জি, ঘূর্ণিঝড় চলাকালীন কি কি করণীয় সেটি জানতে চেয়েছে, একই সাথে ঘূর্ণিঝড় পরবর্তী করণীয় সম্পর্কেও জানতে চাই সজীব হোসেন আপনার কাছ থেকে। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নকর্তাকে এবং যিনি ফোন দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি জানতে চেয়েছেন যে ঘূর্ণিঝড় চলাকালীন আমাদের কি কি করণীয় আছে। আমি আমার বক্তব্যের শুরুর দিকে বলেছিলাম যে ঘূর্ণিঝড় চলাকালীন স্বেচ্ছাসেবকরা কী কী ভূমিকা পালন করে। আমি কমিউনিটি পর্যায়ে অর্থাৎ সাধারণ মানুষদের ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে কী কী করণীয় আছে সেই বিষয়টা একটু বলতে চাই। যেমন হচ্ছে, আমরা এখন কিন্তু আগাম সতর্কতা পেয়ে থাকি। একটু আগেই যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে আগাম সতর্কবার্তার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল তথ্য পাই। এই ক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই সরকারি যে সোর্সগুলো রয়েছে আবহাওয়া বার্তার জন্য সরকারি ওয়েবসাইট, আমরা জানি যে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ বিএমডির যে ওয়েবসাইট রয়েছে সেখানে ইনস্ট্যান্ট আপডেট দেওয়া হয় ঘূর্ণিঝড়ের সময়, এবং এছাড়া প্রথম সারির মিডিয়া যেগুলো রয়েছে আমরা সেগুলোকে ফলো করতে পারি। এখন এই পূর্বাভাস পাওয়ার পর কমিউনিটি পর্যায়ে আমাদের চলাকালীন আমাদের বেশ কিছু কার্যক্রম করতে হয়। যদিও আমাদের ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য পূর্ব প্রস্তুতিটাই হচ্ছে প্রধান, আমরা এটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। চলাকালীন আমাদের হচ্ছে খুব বেশি একটা করণীয় কিছু নেই। আমাদের যখনই হচ্ছে বিপদ সংকেত আবহাওয়া অধিদপ্তর জারি করবে ঠিক সেই মুহূর্তে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকার অর্থাৎ বেড়িবাঁধের বাহিরের যে সকল লোকজন আছে তাদেরকে অবশ্যই নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে অসহায় বৃদ্ধ, শিশু, গর্ভবতী নারী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ আশ্রয় পাঠাতে হবে, এবং হচ্ছে হাঁস মুরগি, গরু ছাগল এগুলোকে উঁচু স্থানে নিয়ে যেতে হবে। এরপরে যখন মহাবিপদ সংকেত দিবে তখন হচ্ছে বেড়িবাঁধের বাহিরে এবং বেড়িবাঁধের ভিতরে সকল পর্যায়ের মানুষকে আসলে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। ঘূর্ণিঝড় চলাকালীন সময় আমাদের খুব বেশি বাহিরে চলাফেরা করা বা বাহিরে ছোটাছুটি করা যাবে না, তাহলে হচ্ছে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যতক্ষণ ঝড় শুরু হওয়ার পর থেকে আমরা নিরাপদ আশ্রয় গ্রহণ করব, এবং তার আগে যে সকল প্রস্তুতি সেগুলো আমরা ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতির মধ্যেই করে ফেলব। যখন ঘূর্ণিঝড়টা চলবে তখন হচ্ছে আমরা নিরাপদ আশ্রয় গ্রহণ করব। এবং আমি একই সাথে যুক্ত করি যে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় আসলে আমাদের কী কী করণীয় আছে। আমরা যারা কমিউনিটি পর্যায়ে রয়েছে আমরা নিরাপদ আশ্রয় গ্রহণ করার পর যখন দেখব যে আসলে ঝড়টি পুরোপুরিভাবে থেমে গিয়েছে এবং বাহিরে আমাদের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই, আমরা বাহিরে যেতে পারি, সেই মুহূর্তে আমরা ধীরে ধীরে যারা সুস্থ সবল লোকজন আছে তারা সেই মুহূর্তে বাইরে বের হয়ে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু কার্যক্রম করতে হয়। যেমন হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করা। অনেক সময় দেখা যায় যে ঝড়ের পর গাছপালা পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, যার ফলে হচ্ছে এক এলাকার সাথে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা বলেন বা অন্যান্য যে কোনো সাপোর্টের জন্য আমরা আসলে মুভ করতে পারি না। তো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে সেই সকল রাস্তাগুলো পরিষ্কার করা, আমাদের বাড়িঘর বন্যায় বা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যায় সেগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ভেসে বাড়িতে ঘরে এসে থাকে, আমরা সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আমরা খাবার পানি দেখা যায় যে ঘূর্ণিঝড়ের সাথে যদি জলোচ্ছ্বাস হয় অনেক সময় আমাদের টিউবওয়েল, পুকুর এই সকল খাবার পানিগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে যায়, এই সকল উৎসগুলো। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই সকল পানি বিশুদ্ধকরণের বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায় বা বিভিন্ন ধরনের পদ্ধতি
পদ্ধতি আছে সেগুলোকে অবলম্বন করা, যার ফলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ থেকে বেঁচে থাকতে পারবো। ধীরে ধীরে যখন স্বাভাবিক হবে, এলাকায় বড় ধরনের যে সকল ক্ষয়ক্ষতিগুলো হবে হয়তোবা আমাদের সরকার থেকে বা বিভিন্ন অন্যান্য সংস্থা থেকে আমাদেরকে সহযোগিতা দেওয়া হবে, কিন্তু তারপরে আমাদের যারা কমিউনিটি পর্যায়ে রয়েছে আমাদেরও এলাকাভিত্তিক ছোট ছোট কিছু টিম করে আমরা সেই সকল ক্ষতিগ্রস্ত জায়গাগুলোকে মেরামত করা, নিজেদের ঘরবাড়িকে মেরামত করা, এই ধরনের কাজগুলো আসলে আমরা ঘূর্ণিঝড় পরবর্তী সময় করতে পারি। জি জি, ধন্যবাদ আপনাকে সজীব হোসেন, যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিট। এবারে জনাব জাকির হোসেন মিরাজ, সিপিপি টিম লিডার, আপনার কাছ থেকে জানতে চাই ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জানা এবং জনগণকে জানানো কেন গুরুত্বপূর্ণ, এটি যদি আপনার অভিজ্ঞতার আলোকে বলেন। অ্যাকচুয়ালি আমাদের একটা স্লোগান ছিল একসময়, মানে গণশিক্ষা যখন প্রশিক্ষণ হয়েছে, টোটাল লিটারেসি মুভমেন্ট হয়েছে বরগুনায়, তো সেক্ষেত্রে প্রথম ছিল সরেয়ার যে শিক্ষাটা ছিল, সরেয়ার হচ্ছে না জানার অনেক বিপদ। তো আমার কথা হচ্ছে, যদি সতর্ক সংকেতের কথা এখানে বলা হয়েছে, আমরা যদি না জানি সতর্ক সংকেতটা কী, তাইলে তো আমাদের অবশ্যই আমাদের বিপদ, আমাদের ঝুঁকি। তো আমাদের অবশ্যই সতর্ক সংকেত জানা দরকার এবং জনগণকে জানানো দরকার। এখন কিন্তু সতর্ক সংকেত জানার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সোর্স রয়েছে, রেডিও টেলিভিশন রয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়া, অনেক আন্তর্জাতিক মানের সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের একটা অ্যাপস রয়েছে, ওয়েদার বুলেটিনের যে একটা অ্যাপস রয়েছে, 24 ঘন্টায় এই অ্যাপসটায় বার্তা আপলোড করা থাকে। 1090 একটা নাম্বার আছে, হটলাইন নাম্বার, এই নাম্বার কিন্তু বিল দিতে হয় না, কোনো মোবাইলের বিল খরচ করতে হয় না, বার্তা আমরা জানতে পারি। তো এখন সতর্ক সংকেত জানা দরকার এই কারণে, আমরা সমুদ্রে মাছ ধরতে যাই, কিন্তু কোন সংকেতে আমরা মাছ ধরতে যাব, কোন সংকেতের সময় মাছ ধরতে যাব না, কোন সংকেতের সময় নিরাপদে উপকূলের অবস্থান করব, কোন সংকেতের সময় একেবারে নোঙর করে কিনারে থাকব, সেটা কিন্তু যদি সংকেত ব্যবস্থা না জানি, তাহলে কিন্তু আমরা ঝুঁকিতে পড়ব। আমরা কখনো মাঝে মাঝে শুনি যে 10 জন মাঝিসহ, জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ। এবং এই যে নিখোঁজ শব্দটা একটা শব্দ, কিন্তু এর সাথে যে 10টা পরিবারের 10 জন, তাদের সন্তান, তার পরিবারের সদস্যরা, তাদের জীবনের সারা জীবনের কান্না, সেই জন্য আমরা সংকেত ব্যবস্থা মেনে চলব। এবং এই সংকেত ব্যবস্থাটা হচ্ছে আমাদের এপ্রিল, মে, অক্টোবর, নভেম্বর, এই সময়টায় আমরা কিন্তু আমাদের দুর্যোগ, ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে আমাদের উপকূলে। আমরা এর আগেও বলেছি যে এপ্রিল, মে এই সময়টায় ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে, সেই জন্য আমরা সংকেত জানবো এবং জনগণকে জানাবো এবং সংকেত অনুযায়ী আমরা মেনে চলবো। ধন্যবাদ সবাই। জি, ধন্যবাদ জনাব জাকির হোসেন মিরাজ, সিপিপি টিম লিডার, বরগুনা। এ পর্যায়ে আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, শুভেচ্ছা বন্ধু, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি মাকসুদের কথা বলছিলাম চারাভাঙ্গা থেকে। আমার সম্মানিত অতিথি জাকির হোসেন মিরাজ ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, সিপিপির কাজের সঙ্গে যুক্ত হতে চাইলে কি করতে হবে? জি, ধন্যবাদ মাকসুদুল বাহার আপনাকে। সিপিপির কাজের সাথে আসলে যদি যুবরা যুক্ত হতে চায় সেক্ষেত্রে ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চারাভাঙ্গায় আমাদের স্বেচ্ছাসেবক টিম রয়েছে, ওখানে জেলখানায় মিরাজ নামে একজন স্বেচ্ছাসেবক আছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিটি ইউনিটি এবং চারাভাঙ্গার যে আমাদের যে এখানে সঞ্চালক রয়েছেন আমাদের সালমান, তার বাড়িও এখানে চারাভাঙ্গা জেলখানা হিসেবে এলাকায়। তা আমি মনে করি আমাদের এই উদীয়মান স্বেচ্ছাসেবকদেরকে এগিয়ে আসতে হবে। এটা ইয়ার রাউন্ড, সারা বছরই আমাদের স্বেচ্ছাসেবকদের কেউ এলাকায় থাকে না, কেউ চাকরি নিয়ে অন্যত্র চলে যায়, কেউ আল্লাহ না করুক মারা যায়, সেই শূন্যপদে কিন্তু আমরা কেউ অনাগ্রহী, সেই শূন্যপদে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ করতে পারি। প্রতিটি ইউনিটে 20 জন করে স্বেচ্ছাসেবক রয়েছে, 10 জন নারী, 10 জন পুরুষ। এই সকল স্বেচ্ছাসেবক আপনি ইচ্ছে করলে আপনি আমাদের ওই চারাভাঙ্গা, যেটা আমাদের
এটি 1 নং ওয়ার্ড, জেলখানা চারাভাঙ্গা। চারাভাঙ্গা আমাদের জেলখানা থেকে পূব দিকে, এটি হচ্ছে জেলখানা চৌমুহনী বাজার থেকে চৌমুহনী বাজার থেকে দক্ষিণ পূব দিকে। তো এখানে একজন ডেডিকেটেড স্বেচ্ছাসেবক আছে, মিরাজ, ইউনিট টিম লিডার। আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি আমার সাথে যোগাযোগ করে সালমানের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যদি এলাকায় থাকেন, আমরা দেখি কীভাবে স্বেচ্ছাসেবক হিসাবে করা যায়। এটা উন্মুক্ত, এটা কেউ কোনো বাধা ধরার নিয়ম নাই। সেক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্তির ক্ষেত্রে, এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্বেচ্ছাসেবক হওয়ার মতো আগ্রহ থাকতে হবে, এবং আর্থিক সচ্ছলতা থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ জনাব জাকির হোসেন মিরাজ। মাকসুদুল বাহার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে রয়েছি। শেষ বেলায় আমরা একটু জানতে চাই যে ঘূর্ণিঝড়ের সময় অনেক সময় পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে, এক্ষেত্রে আসলে কী ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত? জাকির হোসেন মিরাজ, আপনার কাছ থেকে। পানিতে ডোবা থেকে আসলে প্রতিরোধের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের সময় কী ধরনের বাড়তি সতর্কতা থাকা উচিত? তো ধন্যবাদ। আমাদের পানিতে ডোবা কিন্তু একটা খুব ভার্নারেবল বিষয়। আমরা ঘূর্ণিঝড়, নদী, খাল, বিল, নদী নালা বেষ্টিত আমাদের বরগুনা জেলা। তো সেক্ষেত্রে আমার প্রতিনিয়ত শুনতে থাকি পুকুরে ডোবায় পড়ে শিশুরা মারা যায়, অনেক সময় বয়স্কদেরও মৃত্যুর খবর শুনি। তো সেজন্য সাঁতার শিখতে হবে, সাঁতার জানতে হবে, এবং সাঁতার শিখতে হবে। আমরা ছোটোবেলায় সাঁতার শিখতাম দুটি ঝুনা নারকেল একত্রে মিশিয়ে, কিন্তু এখন কিন্তু আমাদের সন্তানেরা লাইফ জ্যাকেট গায়ে দেয়, লাইফ বয় ব্যবহার করে, কিন্তু লঞ্চের যে লাইফ বয় আছে সেটা দিয়ে সাঁতার শেখে। আমি আশা করি যে আপনারা সেইভাবে সাঁতার শিখবেন। সাঁতার শেখা কিন্তু জরুরি। আমাদের প্রতিনিয়ত আমরা এখন কিন্তু পুকুর, নদী নালা ভরাট করে আমরা কিন্তু বাড়িঘর করছি এবং সাপ্লাইর পানিতে গোসল করছি। আমার কিন্তু পুকুর, আশেপাশে পুকুর নেই। তো সেক্ষেত্রে আমরা দূরে গিয়ে হলেও আমরা মাঝে মাঝে পুকুরে সাঁতার কাটবো, সাঁতার শিখবো, এবং আমাদের সন্তানদের সাঁতার শেখাবো। ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব জাকির হোসেন মিরাজ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা, এবার জানিয়ে দেব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। তার আগে যারা অনুষ্ঠানটি শুনেছেন, প্রশ্ন করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হলেন ইভা। অভিনন্দন আপনাকে। আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। প্রিয় শ্রোতা, লোকবেতার FM 99.2 ফেসবুক পেজে হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠাতে পারেন রেডিও লোকবেতার FM 99.2 ঠিকানায়। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। প্রিয় শ্রোতা, ঘড়ির কাঁটা বলছে উঠতে হবে, তবে বিদায় নেবার আগে প্রিয় অতিথি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেবার জন্য। আজকের 30 সেকেন্ডে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের দুজনের কাছ থেকে একটু পর্যায়ক্রমে মতামত জানতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে। আসলে দুর্যোগকালীন সময়ে আপনাদের যদি আর কোনো মতামত থাকে, শুরুতে জনাব জাকির হোসেন মিরাজ। ধন্যবাদ সম্মানিত শ্রোতা। প্রথমেই আমি লোকবেতারকে ধন্যবাদ জানাই, পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যারা এই ধরনের একটা সচেতনমূলক অধিবেশনের আয়োজন করেছে। আমি বলতে চাই যে দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ, এবং প্রতিনিয়ত দুর্যোগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং একসময় কিন্তু আমরা ঘূর্ণিঝড়কেই উপরে নিয়ে পড়ে থাকতাম, কিন্তু এখন আমাদের উত্তরাঞ্চলে, পূর্বাঞ্চলে বন্যা, খরা, নদী ভাঙন, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বিভিন্ন ধরনের দুর্যোগ আমাদেরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। সেক্ষেত্রে আমরা দুর্যোগ সচেতন হব। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। আমরা নিয়মিত রেডিও শুনবো, নিয়মিত আবহাওয়া বার্তা শুনবো। আমরা একটা নিরাপদ, দুর্যোগ সহিষ্ণু একটা জাতি গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ধন্যবাদ জনাব জাকির হোসেন মিরাজ আপনাকে। এবারে সজীব হোসেন।
ধন্যবাদ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং এই বরগুনার মানুষের প্রিয় রেডিও লোকবেতার FM 99.2-কে। আমি শুরুতেই বলেছিলাম যে বর্তমানে ঘূর্ণিঝড়ের একটি মৌসুম চলমান রয়েছে, সেই সময়ে এত সুন্দর একটি আয়োজন আসলেই আমাদের এই অঞ্চলের মানুষের জন্য খুবই কাজে দেবে। আমরা সবাই নিয়মিত রেডিও শুনবো এবং ঘূর্ণিঝড়ের সময় বিশেষ করে এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা দেখি যে ঘূর্ণিঝড়ে যখন সংকেত চলমান থাকে তখন আসলে বিদ্যুৎ থাকে না, রেডিও টেলিভিশনে আসলে তখন সংবাদ দেখার সুযোগ হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই বলেছেন যে অনেকেই ভুল তথ্য পেয়ে থাকেন বা বিশ্বাসযোগ্য সোর্স পান না। তো সেই জায়গা থেকে এই লোকবেতার হতে পারে সেই সময় আমাদের জন্য একটি বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য সোর্স আবহাওয়া বার্তার ক্ষেত্রে। আপনারা সবাই নিয়মিত লোকবেতার শুনবেন। আপনারা অন্যান্য যে সরকারি ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে পারেন আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে। তো সবাই মিলে আমরা ঘূর্ণিঝড় প্রস্তুতির বিষয়ে ঐক্যবদ্ধ হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিগত দিনের থেকে আরও বেশি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবো বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ সজীব হোসেন, স্বেচ্ছাসেবক যুব রেড ক্রিসেন্ট ইউনিট বরগুনা, এবং ধন্যবাদ জনাব জাকির হোসেন মিরাজ, সিপিপি টিম লিডার বরগুনা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে, রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে, হ্যালো রেড। প্রিয় শ্রোতা, শুনলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডিও লোকবেতার এর পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টিম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি BDRCS ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি IFRC। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ সালমান, অনলাইন সম্পাদনায় ছিলেন জহিরুল ইসলাম। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিল কমিউনিকেশন বিভাগ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল একই সময়ে একই তরঙ্গে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে নিরাপদ রাখুন। আমরা শুনছি আপনাকে, হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে, রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে মিলে, রেড ক্রিসেন্টের কথা শুনবো সকলে, হ্যালো রেড